কি বলছে? উৎপাদিত ফসলের 3 গুণ দাম। তাহলে একটা ফুলকপি করতে 3 টাকা দাম, 3 টাকা আপনার মেহনত আর 3 টাকা আপনার লাভ। তাহলে ফুলকপিটা আপনি 9 টাকায় বিক্রি করতে পারছেন। ঠিক একই ভাবে 1 কিলো টমেটো তৈরি করতে যদি 20 টাকা খরচ পড়ে আপনার, আপনি ওটা 60 টাকা কিলোতে বিক্রি করবেন। অ্যাজ পার সুপারিশ হচ্ছে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী। কিন্তু সেটা কি হচ্ছে? হচ্ছে না বলেই কৃষকের ইনকাম কমে যাচ্ছে। আজকে 1 গুণও দাম পাচ্ছেন না, 3 গুণ তো দূরের কথা, সঠিক দামটা পাচ্ছেন না বলে 8,000 টাকার নিচে ইনকাম। আর আপনার টমেটো 20 টাকা খরচ হলে 60 টাকায় যদি আপনি বিক্রি করেন, তাহলে আজকে আপনার 8,000 টাকা ইনকাম, 3 গুণ বাড়লে 3 আসছে, তাহলে একেবারে কত টাকা ইনকাম আপনার বাড়লো? 16,000 টাকা ইনকাম বেড়ে গেল। মাস গেলে 8,000-এর বদলে 24,000 টাকা ইনকাম হবে। এটা আমি করে দিতে বলতে পারি, এটা আমি করতে পারি না। এটা করবে সরকার, এটা করবে কৃষি মন্ত্রী, এটা করবে এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার, যাদেরকে আপনারা আবার 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে রেখেছেন। তাহলে ভুল লোককে 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে বসিয়ে রেখেছেন। এটাই আপনাদের চেঞ্জ করতে হবে। তাই আমরা বলছি, আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমি কথা দিয়ে যাচ্ছি, পশ্চিম বাংলার কৃষকদের স্বার্থে স্বামীনাথন কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করব। আপনার কৃষকের উৎপাদিত ফসলের 3 গুণ দাম হবে। অর্থাৎ সেই সময় আজকের ডেটে কৃষক যেটা ইনকাম করছে, এই কৃষকের ইনকাম সেটা বাড়বে। আজকে অনেক মায়েরা আছেন, কারণ তখন রাজনৈতিক ফায়দা নেওয়া হয়নি এসআইআর থেকে। এখন বিজেপি আর তৃণমূল মিলে এসআইআর কে সামনে রেখে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে, ফলে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনারা জানেন, এসআইআর এর প্রথম খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, 58 লক্ষ নাম বাদ পড়েছে। কাদের নাম ওগুলো? ডিলিটেড, সরি, ডেথ, অ্যাবসেন্ট, শিফটেড, যে মারা গেছে, অনুপস্থিত আর জায়গা চেঞ্জ করেছে। এই রকম ভাবে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এবার আপনারা বলুন, আপনাদের এলাকার কোন বুথের কোন বৈধ ভোটারের কি নাম বাদ পড়েছে? পড়েছে কারো নাম বাদ? কারো কি পড়েছে নাম বাদ? কারো নাম এখনো পর্যন্ত পড়েনি। তাহলে আপনাদের কি ভয় দেখানো হচ্ছিল? নাম বাদ পড়বে, নাম বাদ পড়বে, নাম বাদ পড়বে। আর ওই সময় আমি কি বলেছিলাম? আমরা কি বলেছিলাম? যে ঠান্ডা মাথায় গণনা ফর্ম ফিল করে আপনি জমা করুন। কিভাবে গণনা ফর্ম ফিল করতে হবে সেটার তথ্য আমি ভিডিও আকারে আপনাদের পৌঁছেছি, বা আমাদের নেতৃত্বরাও দায়িত্ব নিয়ে অনেক করেছে। এবার সেকেন্ড পর্যায়ে চলছে শুনানি বা রিভেরিফিকেশন। এরপরে ফাইনাল খসড়া লিস্ট পাবলিশড হবে, ফাইনাল লিস্ট পাবলিশড হবে। তো এই শুনানিতে অনেকের ডাক পড়েছে। এটা ভয় পাওয়ার কিছু নাই। আমি মনে করছি অহেতুক পেরেশানি করা ছাড়া আর কিছুই নাই। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমারও রিভেরিফিকেশন করতে হবে, বুঝতে পেরেছেন? ভয় পাবেন না, আমি আমার কথা বলছি। আমারও রিভেরিফিকেশনের জন্য ডাক পড়েছে, আমাকে ডকুমেন্টস দিতে হবে। তবু আপনার একটু নামের বানান ভুল আছে, 2002 ম্যাচ করছে না, ওটাকে একটা ডকুমেন্টস চাইছে, সাবমিট করলে এটা হয়ে যাবে। আপনাদের ভয় পাওয়ার কারো দরকার নেই। আমি নওশাদ সিদ্দিকী, 2002 সালে আমার আব্বার নাম, আব্বাজির নাম মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী ছিল, আর আমার এখন দেখছি মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী। এক্সট্রা শুধু মোহাম্মদটা জুড়েছে বলে আমাকে কাগজ নিয়ে, একটা ডকুমেন্টস নিয়ে আপডেট, বিএলও যিনি আছেন বুথ লেভেল অফিসার, তাকে দিতে হবে, তিনি আপডেট করে দেবেন। তো আপনাদের এরকম ডাইরেক্ট আপডেট করানোর সুযোগ এসছে, অর্থাৎ রিভেরিফিকেশন অর আপনাকে শুনানিতে ডাকতে হবে। আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন, সাথে জেরক্স গুলো নিয়ে যাবেন, যেগুলো জমা করবেন দিয়ে রিসিভ কপি নিয়ে নেবেন। ভয় পাওয়ার দরকার নাই। এরপরে কি হবে? লিস্ট পাবলিশড হবে। ঠিক আমি আজ যখন খসড়া লিস্ট পাবলিশড হওয়ার আগে কি বলেছিলাম?
আশা করছি কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না। নিশ্চিতভাবে খসড়া লিস্ট পাবলিশের পরে কোনো বৈধ ভোটারের নাম কাটা যায়নি। অবৈধ ভোটার কি? যারা ভারতীয় নয় তারা অবৈধ ভোটার। অবৈধ ভোটার কি? যে মারা গেছে তার এখনো ভোটার লিস্টে নাম আছে, সেটা অবৈধ ভোটার। অবৈধ ভোটার কি? ভোটার লিস্টে নাম আছে তার কোনো অস্তিত্ব নাই, সেটা অবৈধ ভোটার। এগুলো তো কাটা যাবে। আর একটা অবৈধ ভোটার কি? আপনার এটা পাথর প্রতিমা বিধানসভা, এখানকার একটি মেয়ের বিয়ে করে তিনি গিয়েছেন রায়দিঘি বিধানসভা, এরকম ঘটনা আছে তো। এখানেও ভোটার লিস্টে নাম আছে, রায়দিঘি বিধানসভারও ভোটার লিস্টে নাম আছে। দু জায়গায় নাম থাকতে পারে না। একটা ভোটারের সারা ভারতবর্ষে এক জায়গায় ভোটার লিস্টে নাম থাকবে। শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে একটাই ভোটার কার্ড তার হবে, এক জায়গাতেই নাম থাকবে। যার 2-3 জায়গায় নাম আছে সেগুলো ডিলিট হবে, কেটে যাবে। সেটা ছিল, সেই অনুযায়ী 58 লক্ষ নাম বাদ পড়েছে। একজন হাত তুলে বলুন আপনার বুথে একটা বৈধ ভোটারের নাম কাটা গেছে? কেউ দেখাতে পারবেন না। তাহলে এখন শুনানি হচ্ছে, কাগজ গিয়ে জমা করুন, যা যা কাগজ চাইছে সেখানে দিন, রিসিভ রাখুন, নিশ্চিন্তে থাকুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, একটাও বৈধ ভোটারের নাম কাটা যাবে না আইন অনুযায়ী। এরপরে যদি কেউ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি পাকামু মেরে কারো নাম কাটে, আপনারা ভয় পাবেন না। আপনাদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আমি এখানে এসে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে খামচিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, আইএসএফ থাকবে আপনাদের হয়ে লড়াই করার জন্য। কারণ আপনাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে বলেছে, তুই রেডি থাক, পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তাহলে আইনি লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে করবি। আমাকে বলেছে, আমার যদি কোনো মতুয়া, আমার কোনো নমশূদ্র, আমার কোনো হিন্দু, আমার কোনো আদিবাসী, আমার কোনো মাহাতো, আমার কোনো খ্রিস্টান বা আমার কোনো মুসলমান ভাইয়ের যদি নাম কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করার নির্দেশ আমার বড় ভাইজান দিয়ে দিয়েছে। তাহলে বাজার, এখানে বিভিন্ন সমাজের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ আছেন। আমি আপনাদের বলবো, মাথা তুলে থাকবে। আর মোদিজি আপনার ভোটাধিকার কাটতে পারবে না অন্যায় ভাবে। আর মমতা দিদিও অবৈধ পন্থা অবলম্বন করে আপনার ভোটার লিস্টে নাম তুলতে পারবে না, এটুকু মাথায় রাখবেন। শুভেন্দু অধিকারী যদি বলে কারো ভোটার লিস্ট থেকে নাম কেটে দেব, এটাও যেমন অসম্ভব। অভিষেক ব্যানার্জি যদি বলে সবার ভোটার লিস্টে নাম রেখে দেবো, এটাও কিন্তু অসম্ভব। মাথায় রাখবেন, সংবিধান আপনাকে আমাকে ভোটার লিস্টের নাম রাখার স্বাধীনতা দিয়েছে, অধিকার দিয়েছে। আর্টিকেল 326 আমাদের দেশের সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, 18 বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোট দানের স্বাধীনতা হচ্ছে। আমরা যারা 18 বছরের ঊর্ধ্বে, আমাদের ভোট দানের স্বাধীনতা আছে, ভোটার লিস্টে আমার নাম আছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমার কারো নাম কেটে দেয়, সে আমার সনাতন কাকা হতে পারে, রহিম চাচা হতে পারে, ফতেমা মা হতে পারে বা সীতা মা হতে পারে, দেখার আমার দরকার নাই। কোন একজন বৈধ নাগরিকের, বৈধ ভোটারের যদি নাম কাটে, তার জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে নওশাদ সিদ্দিকী যাবে, দিল্লিগামী ফ্লাইট ধরতে যাব। তবে এই মমতা ব্যানার্জির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে, কেন্দ্রের বিজেপির সাথে আলোচনা করে কয়লা চোর, গরু চোর, বালি চোর, ওই চোরগুলোকে বাঁচানোর মতো আমি আলোচনা করব না। তাই বন্ধুগণ, মাইকের আওয়াজ যাচ্ছে, বাজার, আমি বলবো নিশ্চিন্তে থাকুন। যে যে পেশার সাথে আছেন মনোযোগ দিয়ে ওই পেশায় লেগে থাকুন। কারণ এখানে হেভি সংখ্যার মায়েরা আছে। মায়েরা যদি মনে করে এসআইআর এর টেনশন মাথায় নেবে, সকালে বাপ গেছে উঠে মাঠে, দুপুরবেলা বাড়িতে আসবে একটু ভাত ডাল ভাত খাবে। মা এখন রান্না করতে শুরু করেছে এসআইআর এর টেনশন নিয়ে। ও নুন হয় বেশি দিয়ে দেবে, নাহলে নুনই তরকারিতে দেবে না, বিপদ হয়ে যাবে। বাপ দুপুরবেলায়
ওই মাঠ থেকে এসে নুন ভাত খেতে হবে, না হলে বিনা নুনের হলে তাও নুন দিয়ে খেতে পারবে, আর যদি নুন বেশি হয়ে যায় আর যদি আমার তরকারিটা পুড়ে যায় আরো বিপদ হয়ে যাবে, ক্যাচাল লেগে যাবে। তাই মা আমার, টেনশন নেবেন না, আপনার এসআইআর, আপনার ভোটার লিস্টে নাম আপনার থাকবে, ভয় পাওয়ার দরকার নেই। ঠিক একই ভাবে সকালে উঠে এই বাজারে ভ্যান নিয়ে আসছেন, সংসার চলে এখানে ভ্যানটা, বা এখানে সবজি বিক্রি করে সকালে উঠে ভ্যানটা চালিয়ে আসছেন, এসআইআর এর টেনশন, পাশে বড় গাড়ি একটা হরেন দিচ্ছে, কোনো হরেনের আওয়াজ মাথায় আর ঢুকছে, বিপদ হয়ে যেতে পারে তো ভাই। তাহলে এসআইআর এর টেনশন মাথা থেকে সরিয়ে দিয়ে আপনি আপনার কাজটা করুন, বাকিটা বুঝে নিতে আমাদেরকে দিয়ে দিন, আমাদের উপর দায়িত্ব তুলে দিন। শুধুমাত্র আপনাদের কাজ কি, যখন আপনাকে ডেকেছে আপনি আপনার কাগজটা নিয়ে হাজির হয়ে যান। এটা অন্যায় হচ্ছে, আমি এটার বিরুদ্ধে, কিন্তু কিছু করার নেই। আমার হাতে একটা বিধায়ক, আমি কত লড়াই করব। যদি আগামী দিনে একাধিক বিধায়ক দেন তাহলে এইটা অন্যায় হচ্ছে, এটা বন্ধ করার জন্য বিধায়কদেরকে নিয়ে লড়াইটা আরো করতে পারবো। কারণ এরকম ভাবে হয় না, এআই দিয়ে করেছে, এআই যে 100% সঠিক করবে কোনো গ্যারান্টি আছে? বারবার ওই জন্য কি বলছে, আবার নতুন করে নোটিফিকেশন দিয়েছে 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে আর হিয়ারিং এ যেতে হবে না, প্রত্যেকদিন একটা করে আপডেট করছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলার বক্তব্য এটাই, এসআইআর নিয়ে অহেতুক আপনারা ভয় পাবেন না। পারছেন? এবার আসা যাক এসআইআর এর নিচে যে পয়েন্টটা দিয়ে আছে, ওবিসি সংরক্ষণ পুনর্বহাল এবং ফেক এসটি এসসি সার্টিফিকেটের বাতিলের জন্য আজকে আমাদের অধিকার সভা। অধিকারের জন্য আমাদের এই সভাটা করছি, আমার অধিকার আমি পাবো। এই বাজারে অনেক এসসি সমাজের মানুষ আছে, অর্থাৎ দলিত সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ খুঁজলেও পাওয়া যাবে। মমতা ব্যানার্জি দলিত আদিবাসী মুসলমানকে খুব ভালোবাসে বলে, কিন্তু বাস্তবে কতটা ভালোবাসে, খাতাই কলমে কতটা ভালোবাসা যদি প্রশ্ন করেন দেখবেন পালাবে। আপনার এলাকার বিধায়কের নাম কি? আচ্ছা, আর আপনার এমপি? তবে একটা সত্যি কথা বলি, সমীর কুমার জানা মহাশয় যথেষ্ট কিন্তু বিধানসভার মধ্যে কোশ্চেন অ্যান্সারিং করে, যেটা সত্যি সেটাই বলবো। তৃণমূলের যদি 10টা নেই 5টা বিধায়ক যদি অ্যাক্টিভ থাকে, তার মধ্যে একটা কিন্তু সমীর কুমার জানা, সত্যি আমি বলবো ভাই। কিন্তু বাপি হালদার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, আপনি এসসি সমাজ থেকে উঠে এসছেন, ফেক এসটি সার্টিফিকেটের রমরমা সেটা বন্ধ করার জন্য কটা কথা বলেছেন, আপনারা শুনলে অবাক হবেন। 22% সংরক্ষণ এসসি ভাইদের জন্য চাকরিতে আর উচ্চ শিক্ষায় সংরক্ষণ, অর্থাৎ 100টা যদি কেউ চাকরি হয় কোনো জায়গায়, 22 জন আমার দলিত সমাজের মানুষ চাকরি পাবে। খোঁজ নিয়ে দেখুন, বাপি হালদারকে জিজ্ঞাসা করবেন, আপনাদের এমপি মহাশয়কে বলবেন যে নওশাদ সিদ্দিকী সেটা বলে গিয়েছে, সত্য না মিথ্যা। যদি নওশাদ সিদ্দিকী মিথ্যে কথা বলে তাহলে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য বলে গিয়েছে। 100টা সরকারি চাকরি হলে 22 জন আমার দলিত সমাজের মানুষ চাকরি পাবে, কিন্তু আমরা কি দেখছি, খাতাই কলমে 22 জন দলিত চাকরি পাচ্ছে, কিন্তু ওই 22 জন দলিতের মধ্যে অরিজিনাল দলিত খুব কম, ডুপ্লিকেট দলিত ঢুকে বসে আছে। অর্থাৎ যে নন দলিতের অর্থাৎ যে নন এসসি সার্টিফিকেট বানিয়ে এসসি ভাইদের যে অধিকার সেটাকে তারা ভোগ করছে, একইভাবে এসটি ভাইদের যে অধিকার সেই অধিকার নন এসটিরা ভোগ করছে। আপনারা শুনলে অবাক হবেন, সারা পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয় 1.5 কোটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তার মানে 50 লক্ষ নন আদিবাসীকে আদিবাসী সাজিয়ে আদিবাসীদের যে কোটা আছে সেই কোটায় তারা দখল নিয়ে নিচ্ছে। আর ওবিসি সার্টিফিকেট মেসিকে আশাকে কেন্দ্র করে যুব ভারতীর দিনে কি হয়েছে আপনারা সবাই জানেন তো? কেন হয়েছে? যে আমি টিকিট কাটলাম, আমার হাতে টিকিট, আমি মেসিকে কেন দেখতে পেলাম না, এই জন্যই তো উত্তর হয়েছে। তো বর্তমানে মমতা ব্যানার্জি যে সার্টিফিকেট গুলো মুসলমানদেরকে ওবিসি হিসাবে দিয়েছে,
ঠিক মেসিকে দেখার মতোই হয়েছে। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, আপনি পরীক্ষায় বসবেন। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, আপনি পরীক্ষায় বসবেন। কিন্তু যখন আপনার চাকরির লিস্ট নাম আসবে, দেখবেন লিস্ট বার হবে, আপনি তখন নাই। মানে ওই নামটা আসতে সার্টিফিকেটটা দিয়েছে, ওতে কিছু কাজ হবে না। ঠিক মেসিকে দেখার মতো টিকিট কাটলেন, মাঠে ঢুকলেন, মেসির দর্শন পেলেন না। এটা তো আপনি পরীক্ষায় বসলেন, ফর্ম ফিল আপ করলেন, আপনি চাকরি পেলেন না, একই অবস্থা। তা যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে না দেখতে পেয়ে যে তাণ্ডব চালিয়েছে, ওটার আমি পক্ষপাতী নয়। কিন্তু যারা ক্ষিপ্ত হয়ে তাণ্ডব চালিয়েছে, যারা ওবিসি সার্টিফিকেটধারী, তাণ্ডব চালাতে আমি বলবো না, অন্তত একটু ক্ষিপ্ত হওয়া দরকার। আপনার বাড়ির ছেলেটির আগামী দিনে উচ্চ শিক্ষায় বাধা হয়ে দাঁড়াবে বর্তমানে যে ওবিসি সার্টিফিকেটটা রাজ্য সরকার দিয়েছে। আপনার বাড়ির ছেলে মেয়েটির আগামী দিনে চাকরি আর পাবে না বর্তমানে যে সার্টিফিকেটটা রাজ্য সরকার দিয়েছে। তাই এটা বন্ধ করতে হবে। আমি বলছি না মুসলমানদেরকে ধরে ঢুকিয়ে দাও, ওই তত্ত্বে আমি বিশ্বাসী নয়। আমার বক্তব্য একটা স্পষ্ট, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করা হোক, সার্ভের ভিত্তিতে যারা অনগ্রসর তাদেরকে প্রাধান্য দেওয়া হোক ওবিসি এতে, যারা অগ্রসর তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। ঠিক তার উল্টো আমরা দেখছি, যারা অনগ্রসর তাদেরকে ওবিসি বিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর যারা তুলনামূলক অগ্রসর তাদেরকে বি থেকে তুলে এতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা বৈষম্য হচ্ছে। যেভাবে এসটি এসসি ফেক সার্টিফিকেট নিয়ে প্রকৃত এসটি এসসি দের সাথে বৈষম্য হচ্ছে, একই ভাবে ওবিসি সার্টিফিকেট নিয়ে মুসলমানদের সাথে বৈষম্য হচ্ছে। তাই বন্ধুগণ, এটা একাল লড়ার নয়, ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, একযোগে লড়তে হবে, এই বৈষম্যগুলোর অবসান ঘটাতে হবে। আজকে মার্কেটে প্রচুর মানুষজন এসেছেন, কারো অসুবিধা হচ্ছে নাকি? ওদের কি অসুবিধা হচ্ছে ওদের? আচ্ছা, আমি কি শেষ করে দেবো? বলেন শেষ করে। আমার গলায় যন্ত্রণা হচ্ছে, এমনিতেই প্রচন্ড সর্দি হয়ে আছে। আপনারা কারা শোনার মানসিকতা নিয়েছেন হাত তুলুন তো। আপনারা শোনার মানসিকতা আছে তো? তাহলে আমি আজকে একটু সিস্টেম নিয়ে বক্তব্য দিতে চাই। শুনবেন? আচ্ছা, কে চোর কে ডাকাত আর বলতে বাকি আছে, জানতে বাকি আছে? হ্যাঁ, এরা গরু চোর, বালি চোর, কয়লা চোর, সব চোর। চুরি করতে করতে মরা মানুষের চোখও চুরি করে নিচ্ছে এরা। কি লেভেলের চোর! কে চোর ডাকাত আর বলতে বাকি নেই। এবার এই চোর ডাকাত গুলোকে সরাতে হবে কি হবে না? আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের পেশা কি? যারা চাষবাস করে একটু হাত তুলুন তো, হাত তুলুন। যারা যারা চাষ করেন, আপনারা চাষবাস করেন, আপনাদের দুরবস্থা নিয়ে একটু আমি বক্তব্য দিতে চাই, কৃষকদের নিয়ে। বাজে কটা গো? আর 10টা মিনিট বক্তব্য দেবো। রাস্তা পথ চলতি, রাস্তায় অসুবিধা হচ্ছে এদের গাড়ি ঘোড়ার। আমার পুলিশ ভাইদের অনেক অসুবিধা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করতে। আচ্ছা, যারা কৃষক আছেন এখানে, পাথর প্রতিমা বিধানসভার কৃষকরা এখানে আছেন, আপনারা একটু আমাকে উত্তর দেন তো, আপনাদের মাসিক গড় আয় কত? বলেন। কাকা কৃষক তো নাকি? হ্যাঁ কাকা, আপনি কৃষক? আপনার নামটা কি কাকা? প্রদীপ বৈরাগী কাকা, আপনি কৃষক? আচ্ছা বাবু, তুমি কৃষক? আপনি কৃষক? হ্যাঁ, আপনার নাম কি? জলিল শেখ। বৈরাগী বাবু আর শেখ বাবু দুজনকে আমি পেয়েছি, দুজনই কৃষক। দুজনের মাসিক গড় আয় 8,000 টাকার নিচে, নালে মিলিয়ে নেবেন। দুজনের নয়, পশ্চিম বাংলার যত কৃষক আছে মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে। এবার আপনাদের একটু জানিয়ে দিই, আপনি একটু হরিয়ানায় চলে যান, পাঞ্জাবে চলে যান, কেরলে চলে যান, কর্ণাটকায় চলে যান, তামিলনাড়ুতে চলে যান, মহারাষ্ট্রে চলে যান, ওখানকার কৃষকরা মাস গেলে 15,000, 20,000, 22,000 টাকা ইনকাম করে। বৈরাগী বাবুও কৃষক, মহারাষ্ট্রের কৃষকটাও কৃষক, শেখ বাবুও কৃষক, হরিয়ানার কৃষকটাও কৃষক। ওরা মাস গেলে 22,000 ইনকাম করছে, আর আপনি মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করছেন কেন? এই বৈষম্য কেন? আপনার ইনকাম বাড়ানোর দায়িত্ব কার?
সরকারের সিস্টেমের। সরকারকে আপনি যে আছে মন্ত্রী, মাস গেলে 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে রেখেছেন। আপনার বিপদ আপদ, আপনার অসুবিধাগুলোকে সুবিধা কিভাবে করবে বলে। আর একটা রাজ্যের নাম বলি, মেঘালয়া। পাহাড়ের ওপরে একটা রাজ্য, ছোট্ট রাজ্য, মাত্র 380 হেক্টর কৃষিজ জমি আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 কোটি হেক্টর কৃষিজ জমি আছে। ওখানে মাত্র 380 হেক্টর মতো কৃষিজ জমি আছে। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করে। কাকা ভাববে আমার কি দুরবস্থা, কি কাকা, কি গো, ওরা কাকা 30,000 টাকা ইনকাম করে, আর আপনি 8,000-এর নিচে ইনকাম করছেন। ওরাও কৃষক, আপনিও কৃষক, এই বৈষম্য কেন? আপনার ইনকাম বাড়াবে কি কে? নওশাদ সিদ্দিকী? না, আমার পাওয়ারটা নাই, আমি রাস্তা বলছি, কিন্তু ইনকাম যাতে বাড়ে তার জন্য সরকার। ইনকাম যাতে বাড়ে, এগ্রিকালচার মার্কেটিং মিনিস্টার আছে, একটা এগ্রিকালচার মিনিস্টার আছে, মাথায় রাখবেন একটু। সেই মিনিস্টারকে কৃষকরাই, আমরাই ট্যাক্সের টাকা দিয়ে মাইনে দিয়ে 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে রাখছি। আমি আপনাদের বলছি, ইনকাম কেন কম? মধ্যিখানে দালাল ভুইফুরেরা ভর্তি হয়ে গেছে। ওই নেতাদের আশেপাশে অনেক দালাল ঘোরাঘুরি করছে। ওই দালালদের অত্যাচারে আপনার ইনকাম কমে গেছে। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এখানে বেশি চাষ কি হয়? ধান চাষ। সবজি কি হয়? টমেটো হয়। টমেটো 1 কিলো আপনি কত টাকায় বিক্রি করেন? হ্যাঁ, আমি কিনি 30 টাকা, 50 টাকা, 60 টাকায়। আপনি কৃষক ক টাকায় বিক্রি করেন বলুন? গুলিয়ে ফেলছেন। আপনি পাইকারি ক টাকায় বিক্রি করেন সেটা বলুন না। আচ্ছা, আমি আরো সহজ করে বলে দেবো, একটু সহজ করে বলি। আমি ধরছি একটা ফুলকপি আপনাদের এখানে কি চাষ হয়? তো কম হয়। আমি ধরেছি, উদাহরণ দিচ্ছি ফসলের। একটা ফুলকপি তৈরি করতে খরচ লাগে 3 টাকা, 3.5 টাকা, কোনো জায়গায় 5 টাকা। আমি 3 টাকায় উদাহরণ দিচ্ছি। একটা ফুলকপি 1 কিলো তৈরি করতে খরচ লাগে কত? সরি, এক পিস ফুলকপি 3টে টাকা। আপনি বিক্রি করেন কত? 4 টাকা, 5 টাকা, খুব বেশি হলে আবার কোন সময় দেখা গেছে 3 টাকায় 3টে ফুলকপি দিতে হয়েছে। এটা হয়েছে তো? নাহলে টমেটো বলে ফেলে দে, পচে যা, নাহলে তোকে হয়েছে তো। এবার আমি আপনাদের বলি, এই ইনকাম বাড়ার জন্য 2004 সালে একটা কমিটি গঠন হয়েছিল, স্বামীনাথন কমিশন। স্বামীনাথন কমিশনটা কি? কৃষকদের আর্থসামাজিক ভাবে ডেভেলপ করার জন্য একটা কমিশন তৈরি হয়েছিল। 2002 থেকে 4 থেকে 6 এই 2 বছরে 5টা প্রতিবেদন জমা করেছিল। সেই 5টা প্রতিবেদনে বলা হয়েছিল, একাধিক সুপারিশ ছিল। একটা গুরুত্বপূর্ণ সুপারিশ আমি আপনাদের এখানে বলছি, উৎপাদিত ফসলের C+2 50% রেট ইন্টু 50%, অর্থাৎ প্রচলিত ভাষায় 3 গুণ দাম দিতে হবে। আজকে আপনার উৎপাদিত ফসলের 3 গুণ দাম পান না। 3 গুণ দাম পান না বলেই মাস গেলে আপনার 8,000 টাকার নিচে ইনকাম হচ্ছে। ফুলকপি দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। একটা ফুলকপি যখন আমি বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করার আগে পর্যন্ত আমাকে 20 টাকা 25 টাকা দিয়ে একটা ফুলকপি কিনতে হচ্ছে। ওই ফুলকপি আপনি তৈরি করতে গেলে 3 টাকা খরচ পড়ছে, আর খুব ভাগ্য ভালো থাকলে 5 টাকায় কোনো সময় বিক্রি করে দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সময়ে 3 টাকার নিচে লসে রান করতে হয়। কিন্তু স্বামীনাথন কমিশন কি বলছে? উৎপাদিত ফসলের 3 গুণ দাম। তাহলে একটা ফুলকপি করতে 3 টাকা দাম, 3 টাকা আপনার মেহনত, আর 3 টাকা আপনার লাভ। তাহলে ফুলকপিটা আপনি 9 টাকায় বিক্রি করতে পারছেন। ঠিক একই ভাবে 1 কিলো টমেটো তৈরি করতে যদি 20 টাকা খরচ পড়ে আপনার, আপনি ওটা 7 টাকা কিলোতে বিক্রি করবেন। অ্যাজ পার সুপারিশ হচ্ছে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী। কিন্তু সেটা কি হচ্ছে? হচ্ছে না বলেই কৃষকের ইনকাম কমে যাচ্ছে।
আজকে 1 গুণও দাম পাচ্ছেন না, 3 গুণ তো দূরের কথা, সঠিক দামটা পাচ্ছেন না বলে 8,000 টাকার নিচে ইনকাম। আর আপনার টমেটো 20 টাকা খরচ হলে 60 টাকায় যদি আপনি বিক্রি করেন, তাহলে আজকে আপনার 8,000 টাকা ইনকাম, 3 গুণ বাড়লে 3 আসছে, তাহলে একেবারে কত টাকা ইনকাম আপনার বাড়লো? 16,000 টাকা ইনকাম বেড়ে গেল। মাস গেলে 8,000-এর বদলে 24,000 টাকা ইনকাম হবে। এটা আমি করে দিতে বলতে পারি, এটা আমি করতে পারি না। এটা করবে সরকার, এটা করবে কৃষি মন্ত্রী, এটা করবে এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টার, যাদেরকে আপনারা আবার 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে রেখেছেন। তাহলে ভুল লোককে 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে বসিয়ে রেখেছেন, এটাই আপনাদের চেঞ্জ করতে হবে। তাই আমরা বলছি, আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমি কথা দিয়ে যাচ্ছি, পশ্চিম বাংলার কৃষকদের স্বার্থে স্বামীনাথন কমিশনের যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করব। আপনার কৃষকের উৎপাদিত ফসলের 3 গুণ দাম হবে, অর্থাৎ সেই সময় আজকের ডেটে কৃষক যেটা ইনকাম করছে, এই কৃষকের ইনকাম সেটা বাড়বে। আজকে অনেক মায়েরা আছেন 1000 টাকা 1200 টাকা মাসে দিচ্ছে, ভালো কথা, ওর আমি বিরুদ্ধে নয়, কিন্তু আমি চাই 1000-1200-তে কাজ হবে না, মায়েদেরকে 5,000 টাকা করে মাসে দেওয়া হোক, তার পরিবর্তে কিছু কাজও বুঝে নেওয়া হোক। কিন্তু মায়েদের বলবো, 1000 টাকা 1200 টাকা দিচ্ছে আপনার হাতে, আপনার স্বামী, আপনার ছেলে বা আপনি কৃষক, আপনার কিন্তু মাস গেলে 15,000 টাকা চুনাই সরকার লাগাচ্ছে, তাই তো নাকি গো? 3 আসতে 24, 8 দুগুণে 16, 16-র মধ্যে 1000 আপনার ঘরের লোক পাচ্ছে, তাহলে মধ্যেখানে 15,000 টাকা চুনা সরকার লাগিয়ে দিচ্ছে, 1000 টাকা দিয়ে 15,000 টাকা ওরা নিয়ে নিচ্ছে, ওরা মানে ওদের দালাল গুলো দিচ্ছে। তাই একটু সজাগ থাকতে হবে। বাজার এলাকা, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, আমি একটা, এখানে মানুষজন আছেন, একটা আমি প্রস্তাব আজকে আপনাদেরকে দেব। সিস্টেমটা কেন পরিবর্তন করতে বলছি, সিস্টেমটা পরিবর্তন করে নতুন কৃষি মন্ত্রী নিয়ে আসুন, আপনাদের কথা ভাববে, কৃষকের কথা ভাববে। আর আজকে বাড়ি ফিরে যাবেন, বাড়ির বাচ্চাগুলোকে ডাকবেন, ক্লাস 3 ক্লাস 4-এর বাচ্চাদেরকে ডেকে হাতে পেনটা, খাতাটা আর বইটা, অঙ্কের বইটা দেবেন, দিয়ে বলবেন ক্লাস 1 3 4-এর বাচ্চাকে বলবেন অনুশীলন 1 মানে 1 নম্বর অনুশীলনের অঙ্কটা করতে দেবেন। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বেসরকারি স্কুলে কতজনের ছেলে মেয়েরা পড়ে? একটু হাত তুলুন তো। সরকারি স্কুল না, ওই প্রাইমারিতে বলছি না, বেসরকারি, বেশি টাকা দিয়ে পড়াতে হয়। কজন? একজন? আমি বুঝাতে পারলাম? বেসরকারি স্কুল গো, মানে টাকা দিয়ে পড়াতে হয়, মাস গেলে টাকা গুনতে হয়। একজনও আছে? আপনার মেয়ে পড়ে, ছেলে পড়ে, 2 জন পড়ে, এতগুলোর মধ্যে আমি 2 জন, এখানে আরো 4-5 জন, 10 জন, এখানে প্রায় 1000 মানুষ আছেন, 10 জনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে, বাকি আমাদের সব ছেলে মেয়ে সরকারি স্কুলে। তো আমাদের ছেলে মেয়েগুলো একটু পরীক্ষা হয়ে যাক, বাড়ি যাবেন কেমন পড়াশোনা করছেন। আমাদের ছেলে মেয়ে যে স্কুলগুলোতে পড়ে, বাড়ি যাবেন, পেনটা তুলে দেবেন, বইটা খাতাটা দিয়ে বলবেন অনুশীলন 1-এর অঙ্কটা করতে। আজকে আপনারা মিলিয়ে নেবেন যে যার বাড়িতে গিয়ে, দেখবেন 100টা বাচ্চাকে পরীক্ষা করলে 90টা বাচ্চা অঙ্ক করতে পারছে না। 5-6-এর ছেলে মেয়ে আছে, পেনটা খাতাটা দিয়ে বলবেন তোমার নাম, বাপের নাম, মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে পড়ে, এতটুকু ইংলিশে লিখে দিতে, দেখবেন 90টা বাচ্চা ফেল করবে। ক্ষতি কার হচ্ছে? নেতার ছেলের? নেতার ছেলের হচ্ছে না, ভোটারের ছেলের ক্ষতি হচ্ছে। তাই মায়েদের বলবো, যে হাতে মমতা ব্যানার্জি 1000-1200 টাকা আপনাকে দিচ্ছে, ওই হাতেই মমতা ব্যানার্জি আপনার আমার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে। তাই আওয়াজ তুলতে হবে, লক্ষ্মীর ভান্ডার পরে হবে, 1000-1200 টাকা পরে হবে, স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে, শিক্ষার পরিকাঠামো স্কুলে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আজকের ডেটে স্কুলগুলো শুধুমাত্র খাবার দেওয়ার জায়গা, ক্যান্টিনে পরিণত হয়েছে, ওখান থেকে শিক্ষা ঠিকঠাক দেওয়া হচ্ছে না। কারণ একজন টিচার, তিনি ঘন্টা বাজাচ্ছেন, তিনি তালা খুলছেন, তিনি মিড ডে মিলের হিসাব করছেন,
আর তিনি প্রেজেন্ট করবেন কখন, তিনি আবার কি করে 4টে ক্লাস সামলাবে। ফলে আপনার আমার বাড়ি বাচ্চাগুলো যাচ্ছে, গিয়ে ওখানে মিড ডে মিল খাচ্ছে আর ফিরে আসছে, ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বলবো আপনাদেরকে, মার্কেটে আওয়াজ অনেক দূর যাচ্ছে, এখন হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন লাগানোর জন্য রাজনৈতিক কারবারিরা উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি প্রত্যেককেই বলবো, হিন্দু মুসলমান নির্বিশেষে আজকে বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে পরীক্ষা করে দেখুন, আর মমতা ব্যানার্জির পরিবারের বাচ্চাকে দেখুন, আর শুভেন্দু অধিকারীর পরিবারের ভাই ভাইপোদেরকে দেখুন, দেখলে বুঝতে পারবেন ওদের ছেলেগুলো প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে। নেতার ছেলে নেতা হবে, অভিষেক ব্যানার্জির মেয়ে নেতা হবে, অভিষেক ব্যানার্জির পরিবারের লোক নেতা হবে। আর আমাদের এখানে পাড়াতে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, আর কেউ মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুললেও গরিবের ছেলেগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক তা নিয়ে কোনো আওয়াজ না মমতা ব্যানার্জি তুলছে, না শুভেন্দু অধিকারী তুলছে, না অভিষেক ব্যানার্জি তুলছে। আপনারা শুনলে অবাক হবেন, 2012 থেকে 2024 পশ্চিম বাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। কত? 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। এটা নিয়ে না শুভেন্দু অধিকারী বলছে, না মমতা ব্যানার্জি খোলার চেষ্টা করছে। কেন এরা বলেনি? শুভেন্দু অধিকারীও জানে যদি শিক্ষিত হয়ে যায়, মমতা ব্যানার্জিও জানে যদি শিক্ষিত হয়ে যায় মারামারি হানাহানি তাহলে আর করবেটাকে। ওরা ছেলেদেরকে বিদেশে পড়াচ্ছে, পরিবারের লোকগুলোকে বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসছে, নিয়ে এসে নেতার ছেলেকে নেতা তৈরি করবে। আর আমরা যারা চটে বসে আছি, আমাদের ছেলেগুলোকে ওই নেতার লাঠিয়াল বানাবার জন্য 2012 থেকে 2024 এর মধ্যে 25,000 প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে। এই 25,000 প্রাইমারি স্কুলগুলো কোথায়? যেখানে মুসলমানরা একটু বেশি থাকে সেইখানে নাকি? শুধু এটুকু নয়, এটা মাথা থেকে সরিয়ে দেন। এদের নজরে মুসলমান, দলিত, আদিবাসী, নমশূদ্র, মতুয়া তথা পিছড়ে বর্গের প্রত্যেকটা মানুষকে এরা শোষণ করতে চায়। তাই যে আপনার 25,000 স্কুল বন্ধ হয়েছে, খোঁজ নিয়ে দেখুন যেখানে দলিত ভাইরা একটু বেশি থাকে, যেখানে আদিবাসীরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে তথা পিছিয়ে বর্গের মানুষ যে এলাকায় বেশি থাকে, সে এলাকার স্কুলগুলোকে হয় মৃতপ্রায় করে রেখেছে, না হলে বন্ধ করে রেখেছে। এবার যে স্কুলগুলো বন্ধ হয়ে গিয়েছে, ওটা কি জেসিপি লাগিয়ে তুলিয়ে নিয়ে চলে যাবে নাকি কলকাতাতে? এরকম তো নয়, এখন তো বন্ধ হয়ে আছে। দেখবেন ওই স্কুলগুলো আজ নয় কাল 5 বছর 7 বছর পরে হঠাৎ দেখবেন রং হচ্ছে। কি দেখবেন? হঠাৎ রং হচ্ছে। কেন রে বাবা? সব প্রাইভেট স্কুল করে দেবে। এখন আপনার ছেলেটা 250 টাকা আপনি দিলেন, প্রাইমারি স্কুলে 1 বছর পড়ালেন, আর ওই স্কুলটা দেখবেন এখন বন্ধ করে দিয়েছে। 5-7 বছর পরে রং করে ঝিকঝাক করে কিছু ফুলের টপ ফপ লাগাবে, কোট টাই ফাই পরে এসে মাস্টাররা পড়াবে, তখন বলবে 2,500 টাকা মাসে দাও তোমার ছেলে পড়বে। পারবেন তো আপনারা? এই কাকা পারবেন আপনি? আপনি তো মাস গেলে 8,000 টাকা ইনকাম। কোথায় গেল শেখ বাবু? কোথায় পালিয়েছে নাকি? ওই যেখানে কৃষকরা আছে বলুন না, মাস গেলে আপনার 8,000 টাকা নিচে ইনকাম। আমি ধরছি 2টো ছেলে মেয়ে, তাদের পিছনে 5,000 খরচ করবে, পড়িয়ে খাবেন কি? অসুস্থ হলে ডাক্তার দেখাবেন কোথায়? মানে ভবিষ্যৎটা তাহলে ধ্বংস হয়ে গেল। আপনি কাকা বা আমি কি বলবো? দরকার নেই বাবা, পড়িয়ে কি হবে বাবা, খেয়ে পড়ে বাঁচি। এই চক্র চলছে। এইটাতে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হবে না, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষরা ক্ষতিগ্রস্ত হবে। তাই অনুরোধ করব, ধর্মীয় বিভাজন আমাদের মধ্যে যারা ঢোকাতে চাইছে তাদেরকে প্রত্যাখ্যান করুন, তাদেরকে প্রশ্ন করুন, তুমি মুসলমানকে বাঁচাতে এসেছো, তুমি হিন্দুকে বাঁচাতে এসেছো, ঠিক আছে পরে হবে, আগে আমার স্কুলটাকে বাঁচাও, স্কুলের টিচার দাও, তাহলে বুঝতে পারবো সত্যিকারের তুমি হিন্দুকে বাঁচাতে চাইছো অথবা তুমি সত্যিকারের মুসলমানকে বাঁচাতে চাইছো। তুমি হিন্দু মুসলমান স্লোগান দিচ্ছ, আর হিন্দু সমাজের ওই বাচ্চারা স্কুলে যাচ্ছে, টিচার পাচ্ছে না। আর মমতা ব্যানার্জি তো মুসলমানদেরকে উদ্ধারের দায়িত্ব নিয়ে নিয়েছে। এদিকে মোদিজি, এদিকে মমতা দিদি। আজকে অমিত শাহজি আসলেন, অনেক প্রেস কনফারেন্স করে অনেক কথা বললো। 2014 সালের আগে অমিত শাহজি বলেছিলেন হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুকে উদ্ধার করতে হবে। একজন হিন্দু ভাই বুকে হাত দিয়ে বলুন ব্যক্তিগতভাবে আপনি উপকৃত হয়েছেন এই 14 বছরে, এই 11 বছরে?
আশা করছি বলতে পারবে না। হ্যাঁ, 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানকে উদ্ধার করব, মুসলমান বিপদে আছে। একজন মুসলমান বুকে হাত দিয়ে বলুন মমতা ব্যানার্জি আসার পরে আমি উপকৃত হয়েছি? চ্যালেঞ্জ করছি, বলতে পারবে না। হ্যাঁ, তারাই বলতে পারবে যারা গরু চুরি বিক্রি করেছে, যারা বালি চোর, যারা কয়লা চোর, যারা বিধবা ভাতা থেকে কাটিং করে, যারা আবাস যোজনা থেকে লুট করে, তারাই সুখে আছে, মানে তারাই কামাচ্ছে। আর আমরা হিন্দু মুসলমান ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। তাই আপনাদের বলবো, ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে মূল বিষয় থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চাইছে। আমাদের মূল বিষয় হচ্ছে, আমি অসুস্থ, আমি চিকিৎসা পরিষেবার জন্য হয় প্রাইভেট হসপিটালে যেতে হচ্ছে, নাহলে কলকাতার আরজি করে যেতে হচ্ছে। কেন যাব আমি? আমার চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমার ব্লকে, আমার জেলায় কেন পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পরিষেবা পাচ্ছি না? এটা নিয়ে প্রশ্ন করা দরকার। তাই বক্তব্য আমি দীর্ঘায়িত না করে একটা কথাই বলে শেষ করছি, যদি আগামী দিনে বাংলার মানুষ রাজ্য পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, এটা সুন্দরবন এলাকা তো, সুন্দরবনের মধ্যে পড়ছে তো, আমি কথা দিয়ে যাচ্ছি সুন্দরবনের মানুষকে হেভি চিকিৎসা নেওয়ার জন্য আরজি করে যেতে লাগবে না, পিজিতে যেতে লাগবে না। পিজিকে তুলে নিয়ে এসে সুন্দরবনে বসাবো আমরা, কথা দিয়ে যাচ্ছি। পিজি হসপিটালে গেলে যে পরিষেবা পান, ওই পরিষেবা সুন্দরবনের মানুষকে সুন্দরবনেতে, এই জেলাতেই ব্যবস্থা করব, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। এবার আপনারা ডিসাইড করবেন, মমতা ব্যানার্জির পাল্লাই পড়ে ভোট দেবেন না শুভেন্দু অধিকারীর পাল্লাই পড়ে ভোট দেবেন, সেটা আপনারা ডিসাইড করুন। শুভেন্দু বাবু একটা স্লোগান তুলছে, শুনতে কিন্তু খুব ভালো, হিন্দু হিন্দু ভাই ভাই, শুনতে ভালো লাগবে। কিন্তু শুভেন্দু বাবুর নিজের পেট্রোল পাম্প আছে শুনেছি, তাই পেট্রোল পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানদের জন্য তেল বিক্রি নয়। তার বেলায় করবে রে ব্যবসা, এখানকার হিন্দু ভাইয়ের ভোটটা দরকার, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তোলো। তার ব্যবসার জন্য বলবে না। যেই দিনকে ওটা বন্ধ করবে, তারপর থেকে আমি পরের পয়েন্ট দেবো, একটা বন্ধ করুক না। শুধু আপনাকে আমাকে বোকা বানাচ্ছে। আমি অনুরোধ করব, যে 25,000 স্কুল বন্ধ হয়েছে, ক্ষতিগ্রস্ত কি শুধু মুসলমান হয়েছে না শুধু হিন্দু হয়েছে? ক্ষতিগ্রস্ত হিন্দু মুসলমান নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনে দিন খাওয়া শ্রমজীবী মানুষ। কৃষক ক্ষতিগ্রস্ত হলো, ভ্যান চালক ক্ষতিগ্রস্ত হলো, রাজমিস্ত্রি ক্ষতিগ্রস্ত হলো, দিন আনে দিন খায় যে মানুষজন, তারা ক্ষতিগ্রস্ত হলো। এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন। আজকের এই বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি। 2000 ওয়াকফ সংশোধনী 2025 বাতিলের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছি। মাঠে ময়দানে আমাদেরকে লড়াই করতে হবে। এলাকায় সম্প্রীতি ঐক্যের সাথে বসবাস করবেন। রাজনৈতিক কারবারিদের পাল্লায় পড়ে এলাকায় সম্প্রীতি নষ্ট করবেন না, এলাকার ঐক্য নষ্ট করবেন না, এটা অনুরোধ করছি। কারণ দিনের শেষে দেখবেন এই রাজনৈতিক কারবারিগুলো এসি রুমে বসে চা খাচ্ছে, আর আপনাদের এটা কোন জায়গা গো? মিলন মোড়। বা কত ভালো জায়গা মিলন মোড়, কত সুন্দর জায়গা। তাই অনুরোধ এটাই, বাচ্চাকে নিয়ে আসতে পারে, এখানে নিয়ে আসতে বাচ্চা ঢুকে দাঁড়া, বসাও, বসতে দাও, ক্যামেরার সামনে বাচ্চা দাঁড়ানো। আমি আপনারা আস্তে আস্তে বিদায় নেন। আমি আপনাদের কাছে দুটো দাবি করে যাব। প্রথম দাবি হচ্ছে, রাজনৈতিক মারামারি হিংসায় জড়াবেন না। কারণ মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি লড়াই করতে দেখেছেন? এই বলেন ভাই, কোনোদিন দেখেছেন? অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর কোনোদিন মারামারি করতে দেখেছেন? ফিরহাদ হাকিমের সাথে সুকান্ত মজুমদারের কোনোদিন হাতাহাতি মারামারি করতে দেখেছেন? দিলীপ ঘোষের সাথে শোভন বাবুর কোনোদিন মারামারি করতে দেখেছেন? দেখেনি, আর দেখবো না, দেখারও আমাদের ইচ্ছা নাই। কিন্তু মারামারি কোথা হয়েছে? পাথর প্রতিমার কোন একটা বুথে, উনি তৃণমূলের বুথের বড় নেতা, ওইখানে বিরোধীর মেরে ঠ্যাং ভাঙার জন্য ঘুরছে। তাহলে চর্বি কাদের বেশি? বুথের নেতাদের। চর্বিটা একটু কমান। শুনেছি তেঁতুল খেলে নাকি চর্বি কমে। চর্বি এমনিতে না কমলে অন্তত তেঁতুল খেয়ে চর্বি কমান।
আপনি মমতা ব্যানার্জির হয়ে লড়াই করছেন, আপনি শুভেন্দু অধিকারীর হয়ে লড়াই করছেন, আপনি সুজন চক্রবর্তীর হয়ে লড়াই করছেন, সবে এক জায়গায় এসি রুমে বসে তারা চা খাচ্ছে আর আপনি এখানে লড়াই করছেন। আপনাদের একটু ভাবতে হবে। তাই আমি একটুখানি স্লোগান নতুন একটা তৈরি করেছি, নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। কত লড়াবে ভাই জনগণকে? আর না, জনগণে হাঁপিয়ে গেছে। জনগণ এবার কি বলবে? তোমরা নেতারা মারপিট করে যে জিততে পারবে, আমরা তার দিকে যাব। ঠিক আছে, এবার মারপিট আর হবে না, মারপিট টোটাল বন্ধ হয়ে যাবে। অনুরোধ করছে না, মারপিট হানানিতে যাবেন না। কি হবে? হয় শ্মশানে যাবে, নাহলে কবরস্থানে যাবে। তোমরা এর থেকে বাইরে কিচ্ছু হবে না। বছরে একটা দিন কি করবে? একটা ছবিতে মালা পরিয়ে বলবে, আহা গো, ও আমাদের অনেক বড় কর্মী ছিল। এর থেকে বেশি আর কিচ্ছু করবে না এরা। তাহলে আপনার পরিবার ধ্বংস হবে। কোন মায়ের হাত মাথা থেকে সিঁদুর মুছবে, এর থেকে বেশি কিছু আর হবে? ওই মাটাই 364 দিন কিভাবে দিন যাপন করবে ওরাই জানে। কারো সাদা শাড়ি পরে ঘুরবে। তাই অনুরোধ এটাই, এই মারামারি হিংসাতে জড়াবেন না আপনারা। কেউ যদি মারামারি হিংসা করতে বলে, বলবেন বাবু এসে আপনি শুরু করুন, আপনি বৌনি করুন 2 ঘা, আমরা 12 ঘা দেবো, কিন্তু আপনাকে থাকতে হবে। কি বলবেন? এটা বলতে পারবেন তো? ইভেন নওশাদ সিদ্দিকী কোনোদিন বলিনি বলবো না। আমি তো বলে এটা দেখে নেন, আমি দেখে নেবো। কি বলবেন? ভাইজান আপনি আসুন, আপনি 2 ঘা দেন, আমরা 12 ঘা দেবো। ঠিক আছে, দেখবেন নওশাদ সিদ্দিকী আসবে না। আমি জানি, ওরে বাবা বিপদ আছে, মারতে গিয়ে মরে গেলে জেল খেটে সারা জীবন জেলের মধ্যে থাকতে হবে। তা আমার মতো মমতা ব্যানার্জি আসবে না, আমার মতো শুভেন্দু অধিকারী আসবে না। ও মাইকে বলবে, এই করলে আমি বুঝে নেবো, এরকম ভাবে বলবে। হিন্দুর রক্ত যদি গায়ে থাকে, করলে বুঝে নেবো। এই কেসটা খাবে ভাই গরিব হিন্দু। আর ওদিকে ফিরাদ হাকিম বলবে, আর মুসলমানদের মুখ্যমন্ত্রী পাক্কা চোর, ওয়াকাফ চোর। সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম কি বলতো? ফিরাদ হাকিম। ওই ওয়াকাফ চোর বলবে, তুই করে নাই বুঝে নেবো, ওর পাল্লায় পড়ে কেউ করবে না। ও সন্ধ্যাবেলা টিভির সামনে বসে কি বলবে? এটা উচিত হয়নি, আমরা বুঝে নেবো। যার মায়ের কোল খালি হলো, যে পিতাহারা হলো, যে বাবা হারা হলো, যে স্বামী হারা হলো, তারই গেল ভাই। আর যারা আক্রমণ করলো, একটা তো শ্মশানে কবরস্থানে যাবে, আর অন্যটা জেলের মধ্যে পৌঁছবে। তাই রাজনৈতিক হিংসায় জড়াবেন না। আর একটা কথা হচ্ছে, আপনারা আপনাদের পরিবারের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আজকে 22% সংরক্ষণ আছে দলিতদের জন্য। সেই সংরক্ষণের চাকরি ঠিকঠাক পাচ্ছে না, জানতেই পারা দেওয়া হচ্ছে না আমাদেরকে। ওবিসি এ, ওবিসি বি যে 17% সংরক্ষণ ঠিকঠাক পালন হচ্ছে না, আমরা জানতেই পাচ্ছি না। এটা জানাবে কে? আমাদের বাড়ির ছেলেরাই শিক্ষিত হলো তো। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। SIR এর ফর্ম ফিল আপ করতে কি আপনাদেরকে কত কষ্ট করতে হয়েছে বলেন তো? বুঝেছে তো কেন হয়েছে? একে ধরো, তাকে ধরো, ওকে ধরো, এই করে করছেন হয়েছে। আমি একটুখানি বলবো বাজার, এখানে সনাতন কাকাকেও বলবো, রহিম চাচাকেও বলবো, ফতেমা মাকেও বলবো, সীতা মাকেও বলবো, আজকে আপনার ফর্মটা ফিল আপ করার জন্য অন্য দ্বারে গিয়ে তাকে বারবার বলতে হয়েছে, তারপরে আপনি আপনার ফর্মটা ফিল আপ করেছেন। আপনি শপথ নেন, আপনি কসম খান, আগামী দিনে আপনার ছেলে মেয়েগুলোকে এমন শিক্ষিত করব, প্রয়োজনে আপনার বাড়িতে এসে অন্যজন পরিষেবা নেবে। বুঝতে পারছেন কি বলছি? অর্থাৎ আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। একবেলা খাবেন না, রোজাই থাকবেন, উপোসে থাকবেন, টাকা বাঁচিয়ে ছেলে মেয়েগুলোকে শিক্ষিত করুন। শিক্ষিত করলে না সাম্প্রদায়িক হিংসা হবে, না বর্ণগত হিংসা হবে, না জাতিগত হিংসা হবে, না রাজনীতিগত হিংসা হবে। এলাকায় শান্তি থাকবে। যত আমাদের অশিক্ষা থাকবে, আমরা কাজ পাবো না। কাজ না থাকার জন্য এই গরিবই থাকবো। গরিবী সুযোগ নিয়ে 300 টাকা দিয়ে বলবে বুথ দখল করতে যা, 300 টাকা দিয়ে বলবে যা ওর বাড়ি বোম মেরে দিয়ে আয়, 300 টাকা দিয়ে কি বলবে যা ওকে মেরে দিয়ে আয়। এটা চলছে ভাই, এটা বন্ধ আমাদের করতে হবে। তাই মায়েরা যখন এত এসেছেন, মায়েদেরকে আর একটা কথা বলি, যে আপনারা ভোট দেন, 2026 সালে যদি আমাদেরকে পাঠান,
পশ্চিম বাংলা থেকে টোটাল মদটাকেই আমরা বন্ধ করে দেবো। হিংসার মূল জড় সেটা বন্ধ করে দেবো। আর এই মদের ইফেক্ট শুধু মুসলমানদের নয়, শুধু হিন্দুদের নয়, মায়েরাই যাদের বাড়িটা এইটা হচ্ছে নেশা ঢুকে গিয়েছে, তাদের বাড়ির মেয়েগুলো বলতে পারবে যে কত কষ্টের মধ্যে তারা রাতটা পার করে। পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে মমতা ব্যানার্জি। স্কুল করে দিবার তো পরিবর্তে মদের দোকান করে দিচ্ছে। আচ্ছা আপনারা এখানে বলুন, গত 14 বছরে একটা নতুন স্কুল হয়েছে আপনাদের বুথে? হলে হাত তুলে দেখাবেন হয়েছে। কিন্তু গত 14 বছরে লিগাল ইনলিগাল মদের দোকান বুথে বুথে পাড়াতে পাড়াতে করে দিয়েছে মমতা ব্যানার্জি। তাহলে ভাবতে পেরেছেন, মিলন মোড়ে 4টে লিগাল মদের দোকান হয়ে গেল, একটা স্কুল হলো না। কেন বুঝতে পেরেছেন? মল খেয়ে হই হই করো। অভিযোগ করুন আপনারা গার্জেনরা অভিযোগ করুন, করে আমাকে একটা কপি দিন। একটা ডিস্টেন্স আছে স্কুল থেকে, ওর মধ্যে করা যায় না, টোটালটাই বন্ধ করে দেবো। কি বলছি বুঝতে পেরেছেন? যদি সুযোগ দেন টোটাল এই মদের বিষয়টা, বিহার টোটাল মদ বন্ধ, গুজরাটেও মনে হয় মদ বন্ধ, সরকার চলছে না। আর এখানে মূল ব্যবসা আমাদের মদে পশ্চিমবাংলায় হচ্ছে, পাকামো হচ্ছে, যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা এই তো যত ওই নেশা জাতীয় বন্ধ করে দেবো। এখানেই হয়েছে। এই তো আপনাদের এলাকায় মদকে নিজের বাচ্চাকে কি করেছে? বাচ্চার বউটাকে ঢোলা জামালপুর না কোথাতে? তাহলে বলুন কত খারাপ জিনিস। ঠিক আছে, সকলে ভালো থাকবে।